এই ভিডিওটা আমি যেদিন শুরু করেছিলাম সেদিনটা ছিল 20শে জুন 2025 সালের, আর ছিল 5ই আষাঢ়। আষাঢ় মাস শুরু হয়ে গেছে, অর্থাৎ বর্ষা যেমন এসছে তেমনি রথযাত্রার প্রস্তুতিও আমরা শুরু করে দিয়েছি। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব আছেন, সেটা আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছিলাম। আর সেই কারণেই রথযাত্রার দিন আমাদের বাড়িতে বিশেষ একটা পুজো হয়, মানে সেই দিন জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছিলেন। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যে প্রতিষ্ঠিত মহাদেব আছেন উনিও সেদিন প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই সেদিনকে আমাদের একটা বিশেষ পুজো উপলক্ষে আজকে এই রথটা রং করা হচ্ছে। আমাদের ছাদ তো আগেই রং হয়ে গেছে, আর আমাদের যারা পোষ্য আছে তারাও এখন মনের আনন্দে ছাদে ঘোরাফেরা করে। রং তো করতে এসছে, কিন্তু আকাশে মেঘের ঘন ঘটা সেই দুপুর থেকেই শুরু হয়েছে। এখন বিকেল প্রায় 4টে বাজে, মোটামুটি দিনের আলো মরে এসছে। কিন্তু আমি বলেছিলাম যে আজকে করতে হবে না, কিন্তু আমার এই সহযোদ্ধাকে কিছুতেই দমিয়ে রাখা যায়নি। অনেকে হয়তো জানেন যে ওর নাম সুজয়, ও আমাদের বাড়িতেই থাকে। ও মোটামুটি রঙের কাজ করে, রাজমিস্ত্রির কাজেও ও বিশেষভাবে দক্ষ। ওর বয়স কিন্তু খুব একটা বেশি নয়, এই মেরে কেটে 30 বছর হবে। আমাদের বাড়িতে ও আজ প্রায় 20 বছর ধরে আছে। ওই দেখুন, কথা বলতে বলতে আকাশে মেঘ কেমন ছেয়ে এসছে। এদিকটা আমাদের বাড়ির হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণকে একটা শুদ্ধ বাংলায় কী বলে ভুলে গেছি, জানি না। কিন্তু আকাশের অন্যান্য অংশে সেরকম মেঘের কোনো ঘনঘটা নেই। ছাদটা রং করার পর একদম মানে চেহারাটাই কীরকম একটা বদলে গেছে। ছাদে উঠলেই মনটা বেশ ভালো হয়ে যায়, একটা পজিটিভ ভাইবস আসে। আমাদের বাড়ির চারপাশটা যেরকম রোজ থাকে সেরকমই থাকে, কিন্তু ওই যে প্রকৃতির খেলা, আকাশে মেঘের রং বদলানোর সঙ্গে সঙ্গে চারপাশটাও কেমন যেন বদলে যেতে থাকে। অথচ বাড়িঘর এক, সমস্ত কিছুই একই রকম, আমরা মানুষরাও এক, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আছি, কিন্তু প্রকৃতি নিজের খেলা দেখাতে থাকে, রঙের খেলা। ওই দেখুন, বলতে বলতে আবার এইদিকেও একখণ্ড মেঘ এসে জমা হয়েছে। দিনের আলোর এই অবস্থা থেকে কে বলবে বলুন? এখন মাত্র 4:30 বাজে। বর্ষার দিনের বিকেলগুলো কীরকম একটা বেশ মন খারাপ করার মতো। ওই একটা গান আছে না, মন খারাপ করা বিকেল মানেই মেঘ জমেছে। আমাদের কলেজ জীবনের বেশ সেন্সেশনাল একটা গান। আর এদিকে রথের রং মোটামুটি শেষ, তবে এখনও শেষ হয়নি, এর ভেতরে আরও কিছু কারিগরিও করবে। আর এই রথটা অন্তত 15 বছর হয়ে গেল এর বয়স। যখন আমার মেয়ে খুব ছোট ছিল সেই সময় এই রথটা কেনাও, ছোটোবেলায় রথটা চালাতো। আজকাল আর ফিরেও তাকায় না, কিন্তু রথটাও রয়ে গেছে। আর রথযাত্রার প্রচলনটাকেও আমরা এখনও অবধি ধরে রেখেছি। বলতে বলতে বৃষ্টি নামলো, তাই ছাদে রথ রং করার পর্ব আজকের মতো শেষ করে চলে এলাম ঘরে। এসে দেখলাম যে অনেক দিন আগে, প্রায় মাসখানেকেরও বেশি সময় আগে, কিছু প্লান্টার অর্ডার করেছিলাম আমি, সেইগুলো আজকে এলো। কারণ হিসেবে ওনারা জানালেন যে আমি যে রঙটা পছন্দ করেছিলাম অর্থাৎ লাল, সেটা ওনাদের কাছে ছিল না। সেই জন্য অনেকবার বলে আমাকে যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো ফোন রিসিভ করিনি। কে জানি না সত্যি মিথ্যে কী আছে। এদিকে বৃষ্টি চলছে। এটা তার পরের দিনে চলে এসেছি আমরা। পরের দিন অর্থাৎ শনিবার, 6ই আষাঢ়। আগের দিন তো পুরো লাল রঙটা করেছিল, আজকে ওর ইচ্ছে রথের বেশ কিছু জায়গা সোনালি রং বুলিয়ে দেবে, যাতে রথটা একটু আকর্ষণীয় লাগে। আর ওর একটা ব্যাপার আছে,
ওকে যদি আমি বলি না এই কাজটা তুই ছেড়ে দে, এটা তুই পারবি না, ও সেটা করেই দেখাবে। মানে একটা অদম্য জেদ কাজ করে। এই যখন ছাদটা রং হচ্ছিল, আমি ওকে বলেছিলাম যে এটা তোর দ্বারা সম্ভব না, তুই পারবি না। কিন্তু প্রধানত ওই পুরো ছাদটা মেরামত করে রং করে শুধুমাত্র একটা জোগাড়েকে সঙ্গে নিয়ে রং করে পুরো কাজটা কমপ্লিট করলো। আশেপাশে বৃষ্টি ধোয়া গাছপালা, আজকেও আকাশে মেঘের ঘনঘটা রয়েছে, তবে বৃষ্টি আগেই হয়ে গেছে, অর্থাৎ দুপুরের দিকে বেশ ভারী এক বস্তা বৃষ্টি হয়ে গেছে। তার ফলে এখন আপাতত বৃষ্টির সম্ভাবনাটা একটু কম। সূর্যি মামা উঁকি মারছেন পাটে যাওয়ার আগে, কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। আমিও তাই ওকে বলছি যে একটু হাত চালিয়ে রঙের কাজটা শেষ কর। রাস্তাঘাট এখন শুকিয়ে গেছে, কিন্তু যে দিকটা দিয়ে গাড়ি চলাচল করছে না সেই অংশটা এখনও ভিজে। রথযাত্রার যে পুজোটা আমাদের বাড়িতে হয় সেটা গত 3 বছর ধরে চলে আসছে। আর বর্ষাকালে একটা জিনিস লক্ষ্য করেছেন, বেশ ফড়িং দেখতে পাওয়া যায়। শহুরে অঞ্চলে ফড়িংটা বেশ দুর্লভ ব্যাপার আমাদের কাছে, সহজে চোখে পড়ে না, কিন্তু বর্ষার সময় দেখি কোথা থেকে যে এরা উড়ে চলে আসে ভগবান জানে, বেশ সুন্দর লাগে। আমার ফড়িংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং লাগে ওর কাচের মতো পাখা দুটো। এদিকে এক মনে রথই রং করে চলেছে। আমিও খুব একটা কথা বলছি না ওর সঙ্গে, যাতে কনসেন্ট্রেশনটা ওর নষ্ট হয়ে যায়, কারণ রংটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাদের রথটা দেখতেও বিচ্ছিরি লাগবে। কিন্তু নিজের আনন্দের রথটা রং করে চলেছে। আমি কিছু বলিনি কোথায় কী করতে হবে না হবে, কোথায় সোনালি রং করতে হবে না হবে, ও নিজের ইচ্ছেতেই করে চলেছে। ওই যে উপরে যে চিলটা বসে আছে, ওটার অনেক বয়স জানেন তো। আগে আমাদের ছাদেই, আমাদের চিলেকোঠা ছাদের উপর বাসা করে থাকতো। তখন আমরা ছাদে খুব একটা আসতাম না, আমিও গাছগাছালি খুব একটা লাগাতাম না। কিন্তু যখন আমি ছাদে ঘন ঘন আসা যাওয়া শুরু করলাম বা আমাদের ছাদের ব্যবহারটা বাড়লো, তখন কিন্তু ও চলে গেল, আমাদের ছাদ ছেড়ে অন্য বাড়ির ছাদে চলে গেল। এখনও আমাদের পাশের বাড়ির ছাদেই থাকে। এদিকে আমাদের রথের রং মোটামুটি কমপ্লিট। দেখুন কত সুন্দর রং করেছে, আর ওই লাল আর সোনালির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগছে। কে বলবে রথটা 15 বছরের পুরনো। জীবনে কোনো কিছু ফেলে দেওয়া যায় না, যদি সেটাকে যত্ন করে রাখা যায় না, তা সারা জীবন আমাদের সঙ্গে সঙ্গে চলে। এখনও ফাইনাল টাচ মারতে ব্যস্ত। ব্যাস এবছরের মতো রথ রং শেষ করে বিকেলবেলা, মানে সন্ধেবেলা, সন্ধেই বলা ভালো, এখন সময় 6:30 6:45 বাজে। আমরা এসে হাজির হলাম সাউথ সিটির স্পেন্সার্সে, কেননা পুজোর কিছু জিনিসপত্র কিনতে হবে। আমরা সাধারণত যে কোনো পুজোতেই আমরা নিজেরা যে জিনিসগুলো ব্যবহার করি, ঠাকুরকেও আমরা সেই সমস্ত জিনিসগুলো দিই, কারণ আমরা মনে করি আমাদের সুখ দুঃখে সব সময় ঠাকুর আমাদের সঙ্গেই থাকে, আমাদের পরিবারের একজন সদস্যের মতো। সুতরাং তাকে শুধু প্রথাগতভাবে চাল কলা এসব দিয়ে আমরা পুজো করি না। আমরা নিজেরা যা খাই বা যেসব জিনিসপত্র আমরা ব্যবহার করি সেইগুলো আমরা ঠাকুরকেও দিই, পুজোর সময়ও দিই। যেমন এইসব বিভিন্ন টয়লেট্রিজ দেওয়া হয়। যদিও বলে যে ষোড়শ উপাচারে পুজো করতে গেলে ভগবানকে এসব জিনিস দিতে হয়, তবুও আমরা চেষ্টা করি যাতে আমরা নিজেরা যে জিনিসগুলো ব্যবহার করি সেই সব জিনিসগুলোই আমরা ভগবানকে দিয়ে থাকি। বিভিন্ন ধরনের টয়লেট্রিজ, তারপরে কেকস, কুকিজ, বিস্কিট, তারপরে ফ্রুট জুস, এরকম বিভিন্ন ধরনের জিনিস আমরা দিয়ে থাকি। যখন পুজো হবে ইন ডিটেলস আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব।
আমরা যেহেতু ঠাকুরকে অন্নভোগ দিই না, আমাদের বাড়িতে সাধারণত লুচি তরকারি এসব দেওয়া হয়, সেজন্য আমরা চেষ্টা করি প্রসাদে এই কিছু জিনিস অ্যাড করে, এইসব জিনিস অ্যাড করে যাতে কিছুটা হলেও একটা বৈচিত্র্য আনা যায়। আর এই দেখুন স্পেন্সার্সে এবার দেখলাম কিছু ইনডোর প্লান্টসও বিক্রি হচ্ছিল, কিন্তু গাছগুলোর অবস্থা এতই খারাপ আর আনইমপ্রেসিভ, আর দামগুলো সেরকমই চড়া। এর থেকে ভালো ফুটপাথ থেকে এইসব গাছ সংগ্রহ করা। আমার দু একজন চেনাশুনো আছেন যারা এরকম ফুটপাতে গাছের দোকান করে বিক্রি করেন, একদিন ওদের কাছেও নিয়ে যাব আপনাদের। সাউথ সিটি স্পেন্সার্সের পার্ট চুকিয়ে আমরা এবার যাচ্ছি মাকে দর্শন করতে, কারণ আজ শনিবার, মাকে তো দর্শন করতেই হবে। আর এই আমাদের জগৎজননী মা, এখন পুজো চলছে। মার দর্শন শেষ করে আমরা চলে এলাম আমাদের অন্যতম প্রিয় একটা ফুড জয়েন্ট ডোসা কাফেতে। ডোসা কাফেটা লেক মার্কেটের পেছন দিকেই, আর এটা আমাদের অত্যন্ত প্রিয়, বিশেষ করে শনিবারে। কেন কি শনিবার আমরা নিরামিষ খাই, আমরা দুজনেই নিরামিষ খাই, সেই জন্য শনিবার আমরা এই ধরনের ফুড জয়েন্টগুলোতে আসা বেশি পছন্দ করি। ডোসা কাফে, গোবিন্দা, এইসব। আজ ডোসা কাফেতে এসেছি, যেদিন গোবিন্দাতে যাব সেদিনকেও আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। ডোসা কাফে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্তোরাঁ, বাহুল্য বর্জিত রেস্তোরাঁ। এখানে সাউথ ইন্ডিয়ান বা দক্ষিণ ভারতীয় রীতিনীতি অনুযায়ী খাবার সার্ভ করা হয়। আমরা প্রথমে নিয়েছিলাম একটা সাম্বার ইডলি, তারপরে বুবু নিল একটা মাইসোর ডোসা, আমি নিলাম একটা প্লেন ডোসা। আমাদের ডিনার মোটামুটি এতেই হয়ে যাবে, আর শেষে নিলাম একটা ফিল্টার কফি। নমস্কার, আজ এই পর্যন্তই।